জিকে উইথ কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি শুরু করছি পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ ভৌত পরিবেশ নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের বাড়ির কাছে এত উদ্ভিদ অংশটি। তো চলো এখানে কী কী প্রশ্ন আছে এবং সেই প্রশ্নগুলোর কী উত্তর হয় সেগুলো আমরা দেখে নিচ্ছি। এর আগের অধ্যায়গুলো আমরা আলোচনা করেছি, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আছে, যদি তোমরা চাও সেগুলো দেখে নিতে পারো। তো চলো আজকে শুরু করছি বাড়ির কাছেই এত উদ্ভিদ এই অংশটি। তো দেখো এখানে প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্ন বলেছে জলাশয়ে জন্মায় এমন তিনটি উপকারী শাকের নাম কি? উত্তর দেখো হেলেঞ্চা, কুলেখাড়া আর ব্রাহ্মী শাক। গাছ চেনা সহজ কেন? গাছ ছুটে পালাতে পারবে না, অনেকক্ষণ ধরে গাছকে দেখা যাবে। ঢেঁকি শাক আসলে কি? এক ধরনের ফার্ন। হেলেঞ্চা শাকের স্বাদ কেমন? হেলেঞ্চা শাকের স্বাদ হচ্ছে তেঁতো। কুলেখাড়া গাছ কেমন দেখতে? এই গাছ কাঁটাযুক্ত এবং এর পাতা সরু ও লম্বা। আসছি পরের প্রশ্নে। কুলেখাড়া শাক আমাদের কি উপকার করে? কুলেখাড়ার রস রক্তাল্পতা প্রতিরোধ করে। কোন শাক আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে? উত্তর হচ্ছে ব্রাহ্মী শাক। পরের প্রশ্ন, ঘরের কাছে কত প্রাণী? গন্ধ গোকুল বা ভাম বেড়াল দেখতে কেমন? অনেকটা হুলো বেড়ালের মতো, রং কালো, মুখটা কুকুরের মতো, সরু, লেজটা লম্বা আর লোমশ। আসি পরের প্রশ্নে। এমন কয়েকটি বন্যপ্রাণীর নাম লেখো যারা তাড়ালেও বাড়িতে থাকতে চায়। মশা, মাছি, আরশোলা, টিকটিকি, মাকড়সা প্রভৃতি। বাড়িতেও থাকে আবার ঝোপে ঝাড়ে থাকে এমন দুটি প্রাণীর নাম লেখো। গিরগিটি, মাকড়সা। কোন প্রাণী খাবারের খোঁজে বাড়িতে আসে? ইঁদুর, ছুঁচো। সাপের সম্পর্কে কোন ধারণাটি ভুল? সাপ মানুষ দেখলেই কামড়ায় এবং মানুষের মৃত্যু হয়। এর পরের প্রশ্ন, শিখব সবাই মিলে, চিনব সবাইকে এই অংশটি। তো এই অংশ থেকে কী কী প্রশ্ন হয় সেগুলো দেখে নিচ্ছি। কোন প্রাণীর পা গুণে শেষ করা যায় না? কেন্নর। কোন প্রাণীর পা নেই? কেঁচো, সাপ প্রভৃতি প্রাণীর। সাপ দেখতে কেমন? সাপের গায়ে লোম নেই, কিন্তু ওদের গায়ে আঁশ ভর্তি থাকায় গা চকচক করে। আসি পরের প্রশ্ন, কোন প্রাণীর গায়ে হাত লাগলে চুলকানি হয় এবং কেন? শুঁয়োপোকার গায়ে, কারণ এদের গায়ে শুঁয়ো ভর্তি থাকে। পরের প্রশ্ন, শুঁয়োপোকাগুলি পরে কিসে পরিণত হয়? প্রজাপতিতে। প্রজাপতির কয়টি ডানা থাকে? দুটি। জলে থাকে এমন দুটি প্রাণীর নাম লেখো। মাছ, ব্যাঙ। দুটি শিকারী প্রাণীর নাম কি? দুটি শিকারী প্রাণীর নাম হচ্ছে বাঘ ও সিংহ। নিশাচর প্রাণী কাদের বলে? যে সকল প্রাণী দিনের পরিবর্তে রাতে শিকার করতে বের হয় তাদের নিশাচর প্রাণী বলে, যেমন পেঁচা। আসছি পরের প্রশ্নে, কে মেরুদণ্ডী কে অমেরুদণ্ডী? কয়েকটি আঁশযুক্ত ও কয়েকটি আঁশবিহীন মাছের নাম লেখো। আঁশবিহীন মাছ হচ্ছে শিঙি, মাগুর, ট্যাংরা, আর আঁশযুক্ত মাছ হচ্ছে রুই, কাতলা, কই। রুই ও ট্যাংরা মাছের মোট কয়টি পাখনা? 7টি পাখনা। কাঁটা নেই এমন একটি মাছের নাম লেখো। চিংড়ি। জলের পোকা কাকে বলা হয়? চিংড়ি মাছকে। অমেরুদণ্ডী প্রাণী কাদের বলে? যে সকল প্রাণীর দেহে হাড় বা কাঁটা কিছুই থাকে না তাদের অমেরুদণ্ডী প্রাণী বলে। তো এর পরের প্রশ্ন হচ্ছে কি? পরের প্রশ্ন দেখো, মেরুদণ্ডী প্রাণী কাদের বলে? যেসব প্রাণীদের মাথা থেকে শরীরের শেষ ভাগ পর্যন্ত একটি হাড় থাকে তাদের মেরুদণ্ডী প্রাণী বলে। কয়েকটি মেরুদণ্ডী প্রাণী ও কয়েকটি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। মেরুদণ্ডী প্রাণী হচ্ছে মানুষ, কুকুর প্রভৃতি। অমেরুদণ্ডী প্রাণী হচ্ছে কেঁচো, শামুক, প্রজাপতি প্রভৃতি। দেহের বাইরে শক্ত কাঁটা আছে এমন দুটি মাছের নাম লেখো। শিঙি মাছ ও ট্যাংরা মাছ। কয়েকটি মেরুদণ্ডী ও কয়েকটি অমেরুদণ্ডী মাছের নাম লেখো। মেরুদণ্ডী মাছ হচ্ছে রুই, কাতলা, ট্যাংরা প্রভৃতি, কারণ এদের দেহে কাঁটা আছে। আর অমেরুদণ্ডী হচ্ছে চিংড়ি। এর পরের অংশটি, চেনা গাছের অচেনা আচরণ। তো এখানের প্রশ্ন কি? আকর্ষক কি?
অনেক লতানো গাছের গা থেকে সবুজ সুতোর মতো পাতা বের হয়, এদের বলা হয় আকর্ষ। লতানো গাছে আকর্ষ কেন হয়? লতানো গাছ নিজে খাড়া হয়ে দাঁড়াতে পারে না, তাই পাশের শক্ত কিছুকে ধরে বেড়ে ওঠার জন্য এই গাছের আকর্ষ বের হয়। 3 নম্বর প্রশ্ন, কয়েকটি লতানো গাছের নাম লেখো। লাউ, কুমড়ো, করলা প্রভৃতি। কোন গাছের ঝুড়ি নামায় বা কোন গাছ ঝুড়ি নামায়? বট গাছ। কারণ বট গাছের চারপাশে ডাল থাকে, অত্যধিক ভারের কারণে মোটা ডালগুলি ভেঙে যেতে পারে, তাই সেগুলির ভর নেওয়ার জন্য বট গাছ ঝুড়ি নামায়। এর পরের যে অংশ সেটার নাম হচ্ছে খুব চেনা এবং আজ চেনা প্রাণীর আচরণ। তো এই অংশটি থেকে আমাদের কি প্রশ্ন হতে পারে সেটা একটু দেখে নিচ্ছি। কাকেরা খাবার লুকিয়ে রাখে কেন? খিদে না থাকলে পরে খাওয়ার জন্য কাকেরা খাবার লুকিয়ে রাখে। পরের প্রশ্ন, বৃষ্টির আগে পিঁপড়েরা কি সরায় এবং কেন? তো বৃষ্টির আগে পিঁপড়েরা মুখে করে নিজেদের ডিম সরিয়ে কোনো উঁচু জায়গায় রাখে, কারণ পিঁপড়েরা বৃষ্টির সম্ভাবনার কথা আগে থেকেই বুঝতে পারে। 3 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর লেজ খসে গেলে আবার গজায়? টিকটিকির। শিকারী মাছ কাদের বলা হয়? যে সকল মাছ অন্য ছোট মাছদের ধরে খায় তাদের শিকারী মাছ বলে, যেমন শোল, শাল, ল্যাটা, চ্যাং প্রভৃতি মাছ। 5 প্রশ্ন, মাছ ছাড়া কয়েকটি আজ চেনা প্রাণীর নাম লেখো। সাপ, ব্যাঙ, বাদুড়, কাঁকড়া, প্রজাপতি প্রভৃতি। কোন প্রাণীর নাম শুনলেই সকলে ভয় পায়? সাপ। দুটি বিষধর এবং দুটি বিষহীন সাপের নাম লেখো। বিষধর সাপ হচ্ছে গোখরো, কেউটে। বিষহীন সাপ হচ্ছে জলঢোরা আর ময়াল। মাছের আঁশ ও সাপের আঁশের মধ্যে পার্থক্য কী? মাছের আঁশ পিচ্ছিল হয় এবং সাপের আঁশ হয় শুষ্ক প্রকৃতির। পরের প্রশ্ন, স্থানীয় প্রাণীর হারিয়ে যাওয়া। তো এই অংশ থেকে কি কি প্রশ্ন আছে দেখে নিচ্ছি। কোন কোন মাছের চাষ করা হয়? রুই, কাতলা, বাটা, গ্রাস কার্প প্রভৃতি। 2 প্রশ্ন, ছোট ডোবা পুকুরে কোন কোন মাছ থাকতো? শোল, শাল, চ্যাং প্রভৃতি। সাধারণত চাষ করা হয় না এমন কয়েকটি মাছের নাম লেখো। বেলে, পুঁটি, মৌরলা প্রভৃতি। শকুন কীভাবে পরিবেশকে পরিষ্কার রাখে? মরা জীবজন্তু মাংস খেয়ে। শকুনটা কীভাবে মারা যাচ্ছে? গরুদের ব্যথা কমানোর ওষুধ দেওয়ার ফলে গরুর মাংসেও বিষ মিশছে, এই মাংস খাওয়ার ফলে শকুনের মৃত্যু হচ্ছে। 6 প্রশ্ন, কোন কোন ওষুধি গাছে বিলুপ্তি ঘটছে? সর্পগন্ধা, মেহেন্দি, মুক্তঝুরি প্রভৃতি গাছের। সর্পগন্ধা গাছ থেকে কি ওষুধ তৈরি হয়? উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ রেসারপিন। 8 প্রশ্ন, সিংকোনা গাছ থেকে কি ওষুধ তৈরি হয়? ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়, কুইনাইন। মেহেন্দি গাছ থেকে কি ওষুধ তৈরি হয়? মাথা যন্ত্রণা ও চর্মরোগের ওষুধ তৈরি হয়। 10 প্রশ্ন, মুক্তঝুরি গাছের রস কি কাজে ব্যবহার হয়? বাতের ব্যথা কমাতে, পোড়া বা ক্ষত সারাতে, পেটের যন্ত্রণা দূর করতে ব্যবহার হয়। জীববৈচিত্র্য কাদের বলে? আমরা আমাদের চারপাশে যে প্রাণী ও উদ্ভিদ দেখি তাদের একত্রে জীববৈচিত্র্য বলে। কোনো অঞ্চলের জীববৈচিত্র্য কেন সংরক্ষণ করা উচিত? বিভিন্ন কারণে কোনো অঞ্চলের জীববৈচিত্র্য সংরক্ষণ করা উচিত। মানুষসহ বিভিন্ন প্রাণীদের খাদ্যের প্রধান উৎস হলো সবুজ উদ্ভিদ। এছাড়া উদ্ভিদ জ্বালানি হিসেবেও ব্যবহার করা হয়, তাই কোনো অঞ্চলের উদ্ভিদের সংখ্যা কমে গেলে খাদ্য ও জ্বালানির সংকট দেখা দেবে। পরিবেশে অনেক প্রকার ভেষজ উদ্ভিদ পাওয়া যায় যা প্রাকৃতিক উপায়ে রোগ নিরাময় করতে সক্ষম, তাই এই সকল উদ্ভিদকে সংরক্ষণ না করলে ভবিষ্যতে তা আমাদের জন্যই বিপজ্জনক হবে। বর্তমানে অনেক মাছ অবলুপ্তির পথে, তাই এইসব মাছগুলিকে সংরক্ষণ না করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এগুলি অজানাই থেকে যাবে। এছাড়া রয়েছে সর্বোপরি বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের জীববৈচিত্র্য সংরক্ষণ করা উচিত। তো আজকে আমরা এই অধ্যায়ের সমস্ত অংশগুলো জেনে নিলাম বা সমস্ত প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম ভিডিও পাওয়ার জন্য। তো এরপরে আমরা শুরু করব তৃতীয় অধ্যায়।
তো চলো আজকে এখানে ভিডিও শেষ করছি। টাটা, গুড বাই।